মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে দেশের বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। স্মরণকালের ভয়াবহ গরমের মধ্যে গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। এবং আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। খুলনায় বয়স শক্তি সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। ভোরের সময় সঙ্গে আছে আমি নাবিলা সোহার। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত এক বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। এমনকি মিলগুলোতে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ঈদের পর চিনির দাম 160 টাকা নেওয়ার পরিকল্পনা করছিল মিল মালিকেরা। চোরাই পথে আসা ভারতীয় চিনি প্রতি মণ 3,600 টাকা হিসেবে 94 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর তাই মিলে মজুদ চিনি মালিকরা অনেকটা কম দামে ছাড়তে বাধ্য হচ্ছেন। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। যারা অবৈধ এবং চোরাচালানি ব্যবসায়ী এরাই এখন ব্যবসা করতেছে। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1,000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। আটককৃতদের দাবি, মেহেরপুর, ঝিনাইদহ এবং কুমিল্লা ও আখাউড়া সহ সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন 5,000 মেট্রিক টনের বেশি চিনি বাংলাদেশে ঢুকছে। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে এবং সেক্ষেত্রে রাজস্ব পরিমাণ যেমন কমবে, তেমনি বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পণ্যমূল্য নিয়ন্ত্রণ ক্রেতার কাছে। সে পণ্য সময় মতো পৌঁছে দিতে এবার বিশেষায়িত নীতি বাস্তবায়নে নেমেছে সরকার। অর্থাৎ আমদানি অথবা রফতানি দুই ক্ষেত্রেই উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায়। শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা IoTর মতো প্রযুক্তি।
জাতীয় লজিস্টিক্স নীতিমালার মন্ত্রিসভায় অনুমোদনের পর সেটি মন্ত্রণালয়গুলোকে এখন অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে আগের চেয়ে গতিশীল হয়েছে বিনিয়োগ পরিস্থিতি, বাড়ছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা দোকান পর্যন্ত এক একটি পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা, অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে পণ্য মূল্যেও। চট্টগ্রাম বন্দরের আমদানি কন্টেইনারে 11 দিন আর রপ্তানির কন্টেইনারের জন্য 4 দিনের অপেক্ষা এবং পণ্যের কাস্টমসে নানা জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অর্থনীতি। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিতে এবার ঢেলে সাজানো হচ্ছে পুরো প্রক্রিয়াটিকে, যেখানে পণ্য আমদানি রপ্তানি বা স্থানীয় পর্যায়ে উৎপাদনের পর বাজার হয়ে ভোক্তা পর্যন্ত যেতে পুরো সাপ্লাই চেইনটির আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়। চলতি মাসেই জাতীয় লজিস্টিক্স নীতিমালা 2024 মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এমন না যে বাংলাদেশে আগে লজিস্টিক ছিল না। মুখ্য সচিব জানাচ্ছেন 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বৈদেশিক কিছু সুবিধা সংকুচিত হবার পাশাপাশি বৃহৎ আকারের এই বাজার সামলাতে লজিস্টিক্স নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে মূল্য পণ্যটা বিদেশ থেকে আমদানি করা হয়, পোর্ট থেকে বের হয়ে একেবারে প্রান্তিক অঞ্চলে সাধারণ মানুষের কাছে যায়, দেখা যায় যে পণ্য মূল্য অনেক বেড়ে যায়। তো এটি তো হওয়া উচিত না, তার একটা সীমা থাকবে। এখন পুরো লজিস্টিক্স ব্যবস্থায় যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে একটা আর্কিটেকচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হলো। জানা যাচ্ছে ব্যবসা সহজীকরণে কাস্টমস প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি, বা কাস্টমস প্রসেস, বর্ডার ম্যানেজমেন্টও একটা বড় বিষয়। এই জায়গাগুলোতে আমরা কাজ করতে যাই যে এটা কত বেশি অটোমেশন করা যায়, কোথায় পণ্য যাচ্ছে, কোন পথে যাচ্ছে, সেটি যেন আমরা একটা আইটি সলিউশনে আমরা একটা জায়গায় বসে দেখতে পারি যে আমার পণ্য এখন ট্রাকটি কোন জায়গায় আছে। আসলে এই লজিস্টিক্স বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হবে। দেশের সব অর্থনৈতিক অঞ্চল যেমন মূল মহাসড়কে সংযুক্ত হবে, তেমনি স্থাপন করা হবে বিশেষায়িত পণ্যের জন্য কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। আগামী 2 মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারকদের ডেকে জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। নীতি প্রণেতাদের আশা এটির বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেয়া যুক্তরাষ্ট্রকে এবার উল্টো প্রশ্নের মুখে ফেললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মার্কিন পুলিশের গুলিতে নিরীহ বাংলাদেশিকে হত্যার জবাব চায় বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্য রাখেন দলীয় সভাপতি। তিনি বলেন, মাথামুন্ডহীন বিএনপির অপকর্ম দেশবাসীর ভুলে যাওয়া উচিত নয়। জাতীয় নির্বাচন পরবর্তী নিয়মিত বিরতির পর আবারও বসল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে এতে সভাপতিত্ব করেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা শুরুর আগেই উপস্থিত নেতাদের সামনে সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। দারিদ্র্যের হার শহরে বেড়ে গেছে, গ্রামে না। একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না। দেশীয় আন্তর্জাতিক সংকট পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, অথচ ক্ষমতায় বসে লুটপাট করতে না পেরে বিএনপি সমালোচনায় মেতেছে বলে ক্ষোভ ছাড়েন প্রধানমন্ত্রী। এখনো একটা দল যার কোনো মাথামুন্ডু নাই নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক। দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি।
অভ্যন্তরীণ রাজনীতি ছাপিয়ে সরকার প্রধানের বক্তব্যে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধাংদেহী মনোভাবের কথা। তিনি বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে শিক্ষার্থীদের আন্দোলনে আমেরিকার পুলিশ যে আচরণ দেখিয়েছে তা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর, পুলিশ তাকে যেভাবে হাত ধরে পিঠ মোড়া দিয়ে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না। এছাড়াও মার্কিন পুলিশের হাতে বাংলাদেশি হত্যার ঘটনাতেও দেশটির অবস্থান নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন সরকার প্রধান শেখ হাসিনা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে। শত প্রতিকূলতা ছাপিয়ে জনগণের আস্থা নিয়েই দেশ এগিয়ে নেবে তার সরকার, ওয়াদা আওয়ামী লীগ প্রধানের। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে যৌথ সভায় উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, তবে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণভবনে যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, সভায় দলের 75 বছর পূর্তি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত হয়েছে। ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। মেইনলি যে আলোচনাটা আজকে হয়েছে সেটা হলো আমাদের পার্টির হীরক জয়ন্তী। উৎসাহ উদ্দীপনার সঙ্গে ব্যাপক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই আমাদের এই পার্টির হীরক জয়ন্তী উৎসব আমরা পালন করব। নিজের সিদ্ধান্তে অটল থাকলেন শিক্ষামন্ত্রী। আদালতের নির্দেশ মানতে মাত্র 1 দিন বন্ধ দিলেন স্কুল। 2 মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকবে। 2 মের পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া পরে শুক্র ও শনিবার স্কুল খোলা রেখে ক্লাস সমন্বয় করা হবে। একদিকে বৈশাখের দাবদাহ, অন্যদিকে স্কুল খোলা নাকি বন্ধ, সেই সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিনে নানামুখী সমন্বয়হীনতার দহন। ঈদের ছুটির পর কথা ছিল যথারীতি চলবে শিক্ষণ কার্যক্রম, কিন্তু তাপমাত্রার পারদ এতটাই ঊর্ধ্বমুখী যে ঈদের পর 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। 28 এপ্রিল রোববার থেকে সব মাধ্যমে ক্লাস শুরু হয়। দেশের নানা প্রান্তে গরমের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের অসুস্থ হবার খবর আসে। রাতারাতি বদলে যায় দৃশ্যপট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে স্কুল বন্ধের ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয় 27টি জেলায় উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয়। স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে দেখা দেয় লেজে গোবরে অবস্থা। এই অবস্থায় রোববার বিকেলে উচ্চ আদালত সব শ্রেণীর স্কুল বন্ধের আদেশ জারি করেন। সেই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিলের কথা জানান শিক্ষামন্ত্রী। হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। যদিও মঙ্গলবার দিনভর সেই আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয়। 1 মে সরকারি বন্ধ থাকায় স্বভাবতই প্রশ্ন ওঠে 2 তারিখ কি স্কুল বন্ধ নাকি খোলা। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান আপাতত আপিল করবেন না তারা। সেই হিসাবে 2 তারিখ পর্যন্ত বন্ধই থাকছে সব শ্রেণীর স্কুল ও মাদ্রাসা। এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি। সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শনপূর্বকই আমাদের অভিমতটা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি।
এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের, যেটা একান্তই নির্বাহী এখতিয়ার। মন্ত্রী আরও বলেন, এই ঘাটতি পুষিয়ে নিতে ভবিষ্যতে শুক্র এমনকি শনিবারে চলবে শিক্ষণ কার্যক্রম। পাশাপাশি তার মতে 2 তারিখের পর যদি স্কুল বন্ধ করতে হয় তবে আবহাওয়া বুঝে জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে। আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন, তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে। গ্রীষ্মকালীন ছুটি কি বাতিল হবে? না, অগ্রিম বলা যাচ্ছে না। অগ্রিম কিভাবে বলবো? আমার যদি কর্মদিবস, আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যত দিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। রোববার থেকে দেশের বহু জেলার অনেক স্কুলে শিক্ষণ কার্যক্রম চলেছে, এমনকি মঙ্গলবারও অনেক স্কুলে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র তাপদাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং এর কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। লোডশেডিং বেড়ে যাওয়ায় কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়েছেন চরম বিপাকে। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। রাজশাহী বিভাগের 8 জেলায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেতে উঠছে পথঘাট। তাপমাত্রার পারদ ছুঁয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নওগাঁয় 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে 4 ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করতেছি, প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিং এর মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিং এর প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। সো আলটিমেটলি এটার জন্য আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়। লোডশেডিং এর কারণে ওরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো। জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে তীব্র দাবদাহের সঙ্গে লোডশেডিং বেড়ে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। 2 সপ্তাহ তাপপ্রবাহে বাগানের আম নিয়ে চরম দুশ্চিন্তায় নওগাঁর বাগান মালিকরা। তীব্র রোদে গাছে পানি সংকটে আম ঝরে পড়ছে। পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় বাগানে পানি দিতে পারছেন না। বাগান মালিকরা সরকারিভাবে ফিতা পাইপ প্রদানের আহ্বান জানালেও মিলছে না সে সহযোগিতাও। কৃষি বিভাগ বলছে তাপপ্রবাহ অব্যাহত থাকলে এবার আমের ফলন বিপর্যয় হবে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 80 থেকে 100 গ্রামে পরিণত হওয়া আমগুলো গাছের গোড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোদের প্রখরতা যত বাড়ে অপরিপক্ক এসব আম গাছের গোড়ায় ততই ঝরে পড়ছে। নওগাঁর বরেন্দ্রর আম বাগানে এবার অন্তত 20 দিন দেরিতে আসে আমের মুকুল। গত 1.5 মাস নিবিড় পরিচর্যায় বারন্ত আম নিয়ে স্বপ্ন দেখা চাষির চরম দুশ্চিন্তায় পড়েছে বৈরী আবহাওয়ায়। টানা 3 সপ্তাহ তীব্র দাবদাহে এসব গাছে পানি শূন্যতায় ঝরে পড়ছে আম। জেলায় চলতি মৌসুমে 30,500 হেক্টর জমির বাগান থেকে প্রায় 4 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। কিন্তু টানা এই তাপপ্রবাহ কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় আছেন এখানকার বাগান মালিকরা। ফলন দেখে তো নিজেই এখন হতাশ হয়ে গেছি যে শেষ পর্যন্ত আর পরিচর্যা করবো না এরকম হতাশা। কোনোরকম আমরা আম আটকাতে পারছি না। আমরা একটা আশা ছিলাম মোটামুটি আম হবে, কিন্তু আমরা ফলে কিচ্ছুই পাচ্ছি না। বৈরী এ আবহাওয়ায় গাছের গোড়ায় পানি সেচ জরুরি হলেও আশপাশের পুকুর জলাশয় শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানি সংকট। বাগান মালিকরা বলছেন দূর থেকে ফিতা পাইপের সহায়তায় বাগানে সেচ নিতে মিলছে না কৃষি বিভাগের সহযোগিতা। 10 লিটার পানিতে 20 গ্রাম বোরন এবং 20 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিচ্ছি। কৃষক যদি সকল সঠিক ম্যানেজমেন্ট করে তাহলে আশা করছি এই বছর নওগাঁয় আম থেকে একটা বাম্পার ফলন প্রত্যাশা করা যায়। জেলায় ল্যাংড়া, খিরসা, গোপালভোগ, রূপালী, ব্যানানা সহ অন্তত 23 জাতের সুস্বাদু আম উৎপাদন হয়। মে মাসের শেষ সপ্তাহে এসব আম বাজারজাত শুরু হয় বরেন্দ্রর বাগান থেকে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পূর্বাভাসের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্বল 5টি রাডার, অথচ 4টি অচল হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে।
এমন অবস্থায় নির্ভুল বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হলেও বিকল্প হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ব্যবহারের পাশাপাশি বিশ্বের অন্তত 3টি দেশের স্যাটেলাইট ব্যবহারের কথা জানায় সংস্থাটি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। দূরের কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে ব্যবহৃত যন্ত্রকে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার বলা হয়। এটি এমনই এক পদ্ধতি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করতে পারে রাডার। আকাশ কিংবা সমুদ্র পথের চলাচল ছাড়াও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে সারা বিশ্বের বিশ্বস্ত সঙ্গী এই রাডার। বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে। জাইকার অনুদানে পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় 2টি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ 15 বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। এরপর একে একে নষ্ট হয় সবগুলোই। সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরেরটি প্রক্রিয়াধীন। অন্য 3টির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে। এই 3টা রাডার সরকারের অর্থায়নে হবে। আমরা চেষ্টা করেছিলাম জাইকার অর্থায়নে করা যায় কিনা, কিন্তু জাইকা এই মুহূর্তে এই রাডারগুলো দিতে পারবেন না বলে জায়গা থেকে জানানো হয়েছে। দেশ জুড়ে চলমান খরতাপে অতিষ্ঠ মানুষ একটি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। প্রশ্নটি হচ্ছে, কবে হবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া অফিসও জানান দিচ্ছে পূর্বাভাস ও সম্ভাবনার কথা। কিন্তু প্রশ্ন হলো, অধিকাংশ রাডার অচল হয়ে পড়ে থাকলেও কি করে বার্তা দিচ্ছে দপ্তরটি? আবহাওয়ার বার্তার জন্য জাপানের স্যাটেলাইট, কোরিয়ান স্যাটেলাইট আর একটা চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা। যে পর্যন্ত রাডার দুটো না পাওয়া যাবে সে পর্যন্ত আপাতত আমাদের এয়ারফোর্সের রাডার দিয়ে আমরা আপাতত চালাচ্ছি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একটা সাইক্লোন সেই মানে বে অফ বেঙ্গলের ফার ডিস্টেন্সে তৈরি হচ্ছে, স্যাটেলাইট সেটা ট্রেস করে দিবে, রাডার না। কিন্তু যখন আপনার নিজস্ব কাছে আসবে তখন রাডার তাকে নজর করবে। তো স্যাটেলাইট আপনাকে প্রাথমিক তথ্যটা দিবে, রাডার সেটাকে ডিটেইলিং দিবে। এখন এই দুইটার মধ্যে একজন আরেকজনের হাত ধরে চলবে। এখন একটাকে বন্ধ করে আরেকটা বিকল্প চলবে না, দুইটাকে একসাথে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে ট্রান্সপন্ডারগুলো থাকে সবগুলোই হচ্ছে কমিউনিকেশন পেলোড, এখানে কোনো মিটোলজিক্যাল পেলোড নাই। প্রত্যাশা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হলেও অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের। বিগত বেশ কয়েকটি দুর্যোগের পূর্বাভাস বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে তাতে হয়তো চালিয়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে চালিয়ে নিচ্ছেন। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরটি এগিয়ে যাক সমান তালে, পূর্বাভাস হোক আরও বেশি নির্ভুল, সে প্রত্যাশা আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল ও কেরোসিনের লিটারে 1 টাকা এবং পেট্রোল ও অকটেন 2.5 টাকা বাড়ানো হয়েছে। এ দাম বুধবার থেকে কার্যকর হবে। নতুন মূল্য ভোক্তাকে ডিজেল ও কেরোসিন লিটার 107 টাকা, পেট্রোল 124 টাকা ও 50 পয়সা এবং অকটেন 128 টাকা 50 পয়সায় কিনতে হবে। 2024 সাল থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বর্ধিত এ মূল্য তালিকা জানানো হয়। আধুনিক এই যুগেও খুলনা মহানগরীতে প্রতিদিন বসছে মানুষ বেচাকেনার হাট। বয়স, গায়ের শক্তি সামর্থ্য অনুযায়ী দরদামে নিজেকে বিক্রি করেন তারা। প্রাচীনকালের মতো মানুষ বিক্রির হাট বসে খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফার মোড়ে। দুবেলা রুটি রুজির জন্য প্রতিদিন ভোর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিম্ন আয়ের মানুষ হাজির হন এখানে। শুধু পুরুষ নন, নারীরাও আসছেন এই হাটে। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। জীর্ণ পোশাক আর ব্যাগ হাতে নিজের দর কষছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন ঢালি। কর্মের সন্ধানে কাকডাকা ভরে নিজেকে বিক্রি করতে ছুটে এসেছেন মানুষের হাটে। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এ হাটে তার আনাগোনা। কখনো ভালো দামে নিজেকে বিক্রি করেন, আবার কখনো হতাশ হয়ে বাড়ি ফেরেন। হাতে ব্যাগ আর বিভিন্ন সরঞ্জাম নিয়ে তার মতো হাজারো মানুষের অপেক্ষায় এ হাটে। খুলনার সিটি বাইপাস এলাকার মোস্তফা মোড়ের চিত্র এটি। দীর্ঘ 1.5 যুগেরও
থেকেও বেশি সময় ধরে এখানে প্রতিদিন বসে মানুষ বিক্রির হাট। ভোর থেকে দিনমজুর সহ নানা পেশার শ্রমজীবী মানুষে সরগরম হয়ে ওঠে এলাকা। একেবারে পণ্যের মতো দর কষাকষিতে বিক্রি হন শ্রমজীবী এসব মানুষ। শুধু পুরুষ নন, নারীরাও আসেন। অভাবের তাড়নায় বা পেটের জ্বালা না আসলে সংসার তো চলবে না। আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করি, তারপরে বলে যে আরো আধা ঘন্টা 1 ঘন্টা অতিরিক্ত কাজ করতে হবে। প্রতিদিন কাজ হয় না, এই তো আজকে নাও হতে পারে, ফিরে যাইতে হবে। আর শ্রমের হাট বলে প্রয়োজনে অনেকে শ্রমিকের খোঁজে ছুটে আসেন এখানে। দীর্ঘদিন ধরে এখানে শ্রমজীবী যারা কাজ করে তারা এখানে এসে বিক্রি হয়। এই জায়গাটা বাজার, মানে কৃষকের বাজার রেগুলার 12 মাস, এই জন্য যে আসতে হয়। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। 2 যুগের তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড গড়েছে খুলনা। খরতাপে পেটের দায়ে বন্ধ নেই কাজ, আছে সভ্য সমাজের বঞ্চনা। শ্রমিকরা সেভাবে সম্মান পায় না, শ্রমিকরা মানে ছোট নজরে থাকে সব সময়। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা কাজ করায় নেই। আবার কিছু যে মহাজন আছে যে এর আমি যে দামে ঠিক করে নিয়ে আসি সেই দামই দে, কিন্তু ভাই আমার এটুক কাজ থেকে গেছে, এটুক কাজ করে দে, আমি 50 টাকা 100 টাকা দিয়ে দেবো। মানুষ বিক্রির এই হাট ভোর 5টা থেকে শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। অভাবের তাড়না আর রুটিরুজির সন্ধানে 3 ঘন্টার এই হাটে শ্রম বিক্রি করতে আসেন এই অঞ্চলের অসংখ্য মানুষ। তাদের হাড়ভাঙা পরিশ্রমেই গড়ে উঠেছে আজকের সভ্যতা। তাই তারা যেন বঞ্চিত না হয় প্রাপ্য অধিকার আর মর্যাদা থেকে, এটাই হোক মে দিবসের প্রত্যাশা। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2025-এর মধ্যে শিশু শ্রম বন্ধের নির্দেশনা থাকলেও কবে নাগাদ সম্ভব হবে তা অনিশ্চয়তার নাম। বিশেষজ্ঞদের মতে প্রান্তিক পর্যায়ে আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন না হলে শিশু শ্রমের সঙ্গে একই গতিতে বাড়তে থাকবে কিশোর অপরাধ। সঙ্গে শিশু কিশোরদের যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নানা অপরাধের সঙ্গে যুক্ত করছে তাদের আনতে হবে আইনের আওতায়। বিস্তারিত আলামিন তুষারের প্রতিবেদনে। বয়স হবে 11 পেরিয়ে 12। রঙিন বই নিয়ে স্কুল যাবার বয়সে একরকম বিবর্ণ হয়েছে নয়নের জীবন মলাট। বইয়ের জায়গায় তার সঙ্গী এই সেলাই মেশিন, স্কুলের জায়গা করে নিয়েছে এই জীর্ণশীর্ণ কারখানা। অল্প বয়সে কাজের মধ্যে জড়িয়ে পড়া প্রতিটি শিশুর রয়েছে আলাদা গল্প। প্রায় ক্ষেত্রেই শৈশব বলির কারণ আর্থিক অসচ্ছলতা। জীবনের উত্থান পতনের গল্পগুলো ঘুরে ফিরে সংসারের হাল ধরার। আমরা হলাম গরিব, আর আমি যদি কাজ করি তাহলে আমার বাবা মার লেগে একটু ভালো হয়। বাংলাদেশের আইন বলছে 18 বছরের নিচে সবাই শিশু। আর পরিসংখ্যান ব্যুরোর তথ্য, দেশে বর্তমানে শ্রমজীবী শিশুর সংখ্যা প্রায় 35.5 লাখ। যারা শিশুদের কাজে নিচ্ছেন তাদের দাবি মানবিকতা থেকেই কাজ করানো। রাস্তাঘাটে ঘুরে আমরা কাজ কাম শিখে অথবা ফেটে পাতে দিই। এ তো গেল মুদ্রার এপিঠ, ওপিঠটাও কম বন্ধুর নয়। পথশিশুরাও আর্থিক অনটনের কারণেই যুক্ত হচ্ছে নানা অপরাধে। এরা বড় হয়ে যুক্ত হচ্ছে কিশোর অপরাধে, যা দিনকে দিন পরিণত হচ্ছে অন্যতম এক সামাজিক ব্যাধিতে। আমরা বলে চুরি করে যাবো, তার জন্য কাজে লাগে। অনেক সময় অনেক মানুষরাই বলে তোমার অনেক জায়গায় বোমা মারতে, ইট ভাঙতে, গ্যালাস ভাঙতে। বলা হয়ে থাকে শিশুদের হাসি যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 5 থেকে 17 বছর বয়সী দেশের প্রায় 10 লাখ শিশু এখনও নানা সব অপরাধে জড়িয়ে পড়ছে একমাত্র এই দারিদ্রতা বা আর্থিক অসচ্ছলতার কারণে। তাহলে শিশুদের এই যে অসচ্ছলতা, এই যে বড় একটি সমস্যা, তার সমাধান কোথায়? অপরাধ বিশেষজ্ঞদের মতে বাস্তবিক প্রেক্ষাপটে শিশু শ্রম বন্ধ করা না গেলেও একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গুরুত্ব দিতে হবে কর্মমুখী শিক্ষায়। আর শিশু অপরাধে ইন্ধনদাতাদের আনতে হবে আইনের আওতায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে গ্রেপ্তার করছে। তারা যে দারিদ্র্যের কষাঘাতের মধ্যে রয়েছে সেই বাস্তবতাকে কাজে লাগিয়ে যারা তাদেরকে দিয়ে অপরাধ করাচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো মনে করছে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিশুদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার যেন বিকল্প একটি আয়ের রাস্তা হয়, সে যেন কোনো ঝুঁকিপূর্ণ কাজে না চলে যায়। এটিকে আমরা বলছি মন্দের ভালো। সেই জায়গাটাতে আসলে রাষ্ট্রীয়ভাবে একটি কাঠামো থাকতে হবে যে এটা করা যায়। কোমলমতি শিশুরা অপরাধ এবং এর ফলাফল সম্পর্কে জ্ঞান রাখে না, তাই শিশুদের অপরাধের জন্য ন্যূনতম শাস্তির বিধানের সঙ্গে সংশোধনীমূলক কার্যক্রম বাড়ানোরও পরামর্শ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।
শ্রম আইন মানা হয় না নীলফামারীর সৈয়দপুরের কারখানাগুলোতে। মানা হয় না নির্ধারিত কর্মঘণ্টা, উৎসব, বোনাস ও ওভারটাইমের কোনো নিয়ম। চাকরিচ্যুত করা হয় মালিকের ইচ্ছে মতো। আর শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার নেই কোনো পক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিল্প সমৃদ্ধ এলাকা নীলফামারী সৈয়দপুর। হাজারো ক্ষুদ্র, মাঝারি, বড় শিল্প কারখানায় উৎপাদন হচ্ছে জুট গার্মেন্টস, হালকা যন্ত্রাংশ, বেকারি, খাদ্যপণ্য ও ক্ষুদ্র শিল্প পণ্য। এমনকি অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে বাস, মিনি বাস, ট্রাক ও পিকআপের বডি ও ক্ষুদ্র যন্ত্রাংশ। পর্যাপ্ত কর্মসংস্থান থাকায় এ অঞ্চলে বেকারত্বের হার শূন্যের কোঠায়। তবে কর্মসংস্থান থাকলেও দীর্ঘদিনের সৈয়দপুরের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকরা জানান, সৈয়দপুরে নিরাপত্তা নেই কোনো চাকরির। অধিকাংশ ছোট কারখানায় সপ্তাহভিত্তিক বেতন দেওয়া হয়। 8 ঘন্টার জায়গায় কাজ করতে হয় 10 থেকে 12 ঘন্টা। বোনাস, ওভারটাইম বলে কোনো কিছুই নাই। কোনো স্থায়ী নিয়োগপত্র না হয় চাকরিচ্যুত করা হয় মালিকদের ইচ্ছা মতো। শ্রম আইনের কিছুই মানা হয় না এখানকার কারখানাগুলোতে। আমাদের মে দিবস আমরা মানাই ঠিক আছে, কিন্তু আমাদের দাবি যেগুলো এগুলো তো আমাদের পূরণ হয় না। সকালে 6টা থেকে আসে, রাত 12টা বা 11টা দিক যেতে হয়। যেটা এক্সট্রা আমরা টাইম ওটা কাজ করি, ওটা বেতন ওটা নির্ধারিত করা নাই। তবে শ্রমিকের অধিকার আদায়ে নেই কোনো দপ্তরের কোনো উদ্যোগ। জেলার শ্রম কল্যাণ কেন্দ্র জানায়, তারা শুধুই শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে। শ্রমিকদের স্থায়ী নিয়োগ, তারপরে তাদের 8 ঘন্টা কাজ করা, এগুলো আমাদের বিভাগীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করা। সৈয়দপুরের বিভিন্ন সেক্টরে প্রায় 1 লাখ শ্রমিক কাজ করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ন্যায্য অধিকার আদায়ের পথে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের হে শহরে ফুঁসে উঠেছিলেন বঞ্চিত শ্রমিকরা। বিশ্বব্যাপী ঘটা করে দিনটিকে স্মরণ করা হলেও কতটা পূরণ হচ্ছে শ্রমিকদের দাবি দেওয়া? দেশের প্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের অধিকার আদায় সহজ হলেও এখনও বঞ্চনার গ্লানিতে ডুবে আছেন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরতরা। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, শ্রমিক অধিকারকে এখনও অবহেলার চোখেই দেখে সেই যুক্তরাষ্ট্র। সাইফুল ইসলামের ক্যামেরায় জিনাতারা জশওয়ার রিপোর্ট। মাথার ওপরে সূর্যের চোখ রাঙানি দেখার সময় কই। শ্রমিক বোঝে না হিটওয়েভ, সেলসিয়াস, ফারেনহাইটের হিসাব নিকাশ। জানেন না তাদের অধিকার আদায়ের সংগ্রামকে স্মরণ করতে বরাদ্দ আছে গোটা একটি দিন। শুধু জানেন শ্রমের বিনিময়ে চলে তাদের সংসার। শ্রম তো বাড়ায় না, আমরা কাজ করি, আমরা তো কথা বলে না, আমরা তো পরিবার লুয়েছি, আমরা চলে না। 600 টাকা পাই, যাইতে যাইতে 400 টাকাই নাই। দেশে শ্রম অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে তা দেখার আগে জেনে নেই 1886 সালে মে দিবসের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রের কি অবস্থা। প্রায় 150 বছর পর এসেও ILO বলছে, সেই মার্কিন মুলুকে এখনো চলছে শ্রমিক বঞ্চনা। দেয়া হয়নি শ্রমের মূল্য আদায়ে দর কষাকষির অধিকার, আর অধিকার আদায়ে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ। তবে এসব অধিকারকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। যদিও শ্রমিক অধিকার নিশ্চিতে অনেকটাই উদাসীন বিশ্ববাজারে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী দেশ ভিয়েতনাম। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। সুযোগ সুবিধা সব দিক দিয়ে ভালো, ওভারটাইম হয়, 2 ঘন্টা হয়। যে পরিমাণ কাজ করেছি বিশ্বে কোথাও পোশাক খাতে এই পরিমাণ কাজ হয়নি। প্রাতিষ্ঠানিক খাতে ইতিবাচক পরিবর্তন হলেও অপ্রাতিষ্ঠানিক খাত এখনো জর্জরিত সেই বঞ্চনার কষা খাতেই। কাম করি খাওয়ার লাগবো সারা জীবন, এই হচ্ছে কথা। কাজ করে খাইতে হয়, কি করব? মনে কষ্ট লাগে, না করলে কিন্তু পেটে ভাত নাই। এদিকে দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার আদায়ে সোচ্চার থাকা নেতারা বলছেন, এখনো মেলেনি 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের সুযোগ। 4 ঘন্টা 5 ঘন্টা ওভারটাইম করে, সেখানেও আর একটা শুভঙ্করের ফাঁকি। যে শ্রমিকের শ্রমে ঘামে পুষ্ট হয় দেশের অর্থনীতি, সেই শ্রমিকরা যেন বঞ্চিত না হয় তা নিশ্চিতে সরকারকে বিশেষ উদ্যোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তো যারা শ্রমিক শ্রেণী, যারা একেবারে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের আয় কিন্তু সামগ্রিকভাবে কমে যাচ্ছে, বা যারা আমাদের উন্নয়ন সহযোগী এবং সরকার, সবাইকে নিয়ে একসঙ্গে আসলে এই বিষয়গুলোকে একটু অ্যাড্রেস করতে হবে। 70 কিংবা 75 কেজি ওজনের বস্তা বয়ে নিয়ে 7-8 ঘন্টা ধরে পণ্য খালাস করা, এরপর মজুরি মাত্র 500 কিংবা 600 টাকা। এরপরও আমরা দিবস বুঝি না, ব্যাগ ভর্তি বাজার,
কিংবা হাড়ি ভর্তি ভাত থাকলেই হার মানে সূর্যের প্রখরতা, অনিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকির মতো বিষয়গুলো। এমন বাস্তবতায় মে দিবস উদযাপন কতটা মানানসই, এই প্রশ্ন খোদ বিশেষজ্ঞদের। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের সঠিক ও দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় বৈশ্বিক আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোর কার্যক্রম ঠেলে না সাজালে দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়বে বলেও আশঙ্কার কথা জানান তিনি। গেল রবি ও সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত হয় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সম্মেলন। গ্লোবাল ইকোনমিক ফোরাম আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেন বিশ্বের 92টি দেশের 1000-এর বেশি সরকারি বেসরকারি পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি। সোমবার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈশ্বিক প্রবৃদ্ধির ধীর গতি, চড়া সুদহার, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বাড়ছে নানা বৈশ্বিক চ্যালেঞ্জ। সেখানে কিভাবে খাপ খাওয়াচ্ছে বাংলাদেশ? সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানান, দূরদর্শী সিদ্ধান্তেই নিজের অবস্থান শক্তিশালী করছে বাংলাদেশ। During the pandemic also we had a 5% plus growth. So that crisis we faced. তবে ভূ রাজনৈতিক অস্থিরতা আর শক্তিশালী দেশগুলোর আঞ্চলিক আধিপত্যের চাপ মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতিতে চলা বাংলাদেশকে। Exactly that to do well, but even after doing that we are suffering today because of no fault of ours. Sanctions on Russia, can't import food grains from them. So what I'm trying to say is that this was nothing to do with us. But the impact of that felt on a country which was doing so. We had a good relationship with everybody. We were doing well with everybody. But then again, with the global situation now, the Americans don't like if you talk to the Chinese. ফোরামে সামাজিক ও ভূ রাজনৈতিক সমস্যা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক। বলেন, অর্থনীতিকে এগিয়ে নিতে শক্তিশালী করতে হবে পুঁজিবাজারকে। And we're just at the beginning of that investment cycle of rebuilding infrastructure around the world. And a lot of that's going to have to be done around AI and the build out of AI. And it's going to rechange how we do everything, and through the technological changes, we're going to see more advancements. We need to really look at how we are going to be providing new capital to the emerging world. এ সময় দ্রুত পরিবর্তনশীল বিশ্ব দরবারে উন্নয়ন সহযোগী ব্যাংকগুলোকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালমান এফ রহমান। এটি করতে ব্যর্থ হলে উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যকার বিভেদ ঠেকবে উত্তর দক্ষিণ মেরুতে। In the future we need to actually look at restructuring the global order, the global economic order, the socio-political order. Because at the moment the divide between the north and south is increasing, and if we don't put a stop to this, or if we don't take steps to address this issue, then I fear that in the future you are going to have a very, very seriously divided world. এ সময় তিনি যুক্তি দেন, এআই কর্মসংস্থানকে সংকুচিত করছে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করছে। How this global ecosystem on socio-political, how that can be addressed so that countries like ours can be at least insured against global events. জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল 7 মে পর্যন্ত। বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে 7 দিন সময় বাড়িয়েছে সৌদি সরকার। 9 মে শুরু হবে এবারের হজ ফ্লাইট। চলতি বছরে হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় শেষ হয় 29 এপ্রিল। এদিকে নানা জটিলতায় বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসার জন্য আবেদন করতে পারেননি দেশের 75 থেকে 80% হজ যাত্রী। পরে সৌদি সরকারের কাছে ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে এই মেয়াদ আরও 7 দিন বাড়ালো সৌদি সরকার। 7 মে পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন নিবন্ধিত হজ যাত্রীরা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদত হোসেন তসলিম। আমরাও আবেদন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পত্র প্রেরণ করেছে
এর কারণেই এটা 7ই মে পর্যন্ত সৌদি সরকার এটাকে বর্ধিত করেছে। হাব সভাপতি জানান, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজ যাত্রীদের বেশিরভাগই এখনও বাড়ি ভাড়া করতে না পারায় ভিসা আবেদন নিয়ে জটিলতায় পড়েন। সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। বাড়ি ভাড়ার ভিসা সময় মতো পাওয়া যায় না এবং টাকাও সময় মতো পৌঁছে নেয় বাংলাদেশ থেকে, যার কারণে ওই বাড়ি ভাড়া করার কাজটি দেরি হয়েছে। আর দেরি হলেই ওই বাড়ি ভাড়া না করা গেলেই কিন্তু ভিসা করা যাবে না। 8 মে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর 9 মে থেকে শুরু হবে এবারের হজ ফ্লাইট। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামালকে নিয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় প্রত্যাহার করা হয়েছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের বহিষ্কারাদেশ। খোকন বলছেন, বহিষ্কারাদেশ তার রাজনৈতিক ক্যারিয়ারে সুনাম ক্ষুণ্ণ করেছিল, সে কারণে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, তার কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়ে পড়ে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দলের সিদ্ধান্ত অমান্য করে সভাপতির দায়িত্ব নেয় ফোরাম থেকে বহিষ্কার করা হয় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে। এ সিদ্ধান্ত মানতে পারেননি খোকন। সংবাদ সম্মেলন করে ফোরামের মহাসচিবের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি। তাকেও দল থেকে বহিষ্কারের দাবি তোলেন তিনি। দুপক্ষের এমন অবস্থানে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতারা। দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। গত 29 এপ্রিল ফোরামের মহাসচিব কায়সার কামালকে চিঠি দেয় মাহবুবউদ্দিন খোকন, যেখানে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। তার সম্পর্কে বিরূপ ধারণা পোষণ না করতে অনুরোধ করা হয় কায়সার কামালকে। এ চিঠির পরপরই মাহবুবউদ্দিন খোকনকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আরেকটি চিঠি ইস্যু করে আইনজীবী ফোরাম। খোকন বলেছেন, বহিষ্কার হওয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। 41 বছর ইতিহাসের আমার রাজনীতি ইতিহাসের ক্রেডিবিলিটি আঘাত করেছিল বলেই আমি ওভার রিয়েক্ট করেছি। যারা মনক্ষুণ্ণ হয়েছে, আই এম সরি ফর দ্যাট। আমার পর্যায়ে আসলে এত রিয়েক্ট করা উচিত হয়নি। ফোরামের মহাসচিব বলছেন, যুগ্ম মহাসচিব হওয়ায় খোকনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দল এবং সারা দেশের মানুষ প্রত্যাশা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের কাছ থেকে উনি একটা দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীলভাবে সবাইকে গাইড করবেন। আইনজীবী সমিতির এবারের নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির। সভাপতি সহ 4 পদে জয় পায় তারা। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকতে বলা হয় নির্বাচিতদের। এমন সিদ্ধান্ত অমান্য করে গত 4 এপ্রিল আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নেন 7 বারের সম্পাদক মাহবুবউদ্দিন খোকন। 20 এপ্রিল ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় খোকনকে। মাইনুল্লাহ হাসান, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা। মঙ্গলবারও তীব্র গরম উপেক্ষা করে ভোটারের দ্বারে দ্বারে যান প্রার্থীরা। তবে যোগ্য প্রার্থীদেরই বেছে নিতে চান ভোটাররা। জাতীয় নির্বাচনের পর আবারও গ্রামগঞ্জ, পাড়া মহল্লায় ভোটের আমেজ। দিনরাত এক করে নির্বাচনী এলাকায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তীব্র গরমের কারণে ভোরে রোদের আঁচ কম থাকতেই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন অনেক প্রার্থী। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে করছেন গণসংযোগও। এবার রঙিন পোস্টারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। এতে রাজপথে দেখা যাচ্ছে রং বেরঙের নানা পোস্টার। ভোটের বাইরে বিএনপি আর আওয়ামী লীগের প্রতীক না থাকায় মাঠে একাধিক প্রার্থী। সেই সুযোগ কাজে লাগাতে মরিয়া অন্য দলের প্রার্থীরাও। আমি দুর্নীতিমুক্তভাবে উপজেলা পরিষদ যে 5 বছর চালিয়েছি, এজন্য তারা আমাকে আবারও নিয়ে আসবে এই প্রতিশ্রুতি ভোটাররা আমাদেরকে দিয়েছে। 10 বছরে অনেক উন্নয়ন করেছে নড়িয়ায়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের উন্নয়নের কাজ আমি করেছি। সে কারণেই মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তবে সব হিসেব নিকেশ কষে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। আমরা এমন একজন প্রার্থী চাই যার মধ্যে সততা, নিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, শ্রদ্ধা, ন্যায়পরায়ণতা এবং সহযোদ্ধাদের প্রতি সহমর্মিতা থাকবে। এলাকার উন্নয়ন করতে পারবে, আমাদের গরিব দুঃখী যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়াইতে পারবে, সেই ব্যক্তিকে আমাদের বাছে নিতে হবে। এদিকে উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। আমাদের পুলিশ আছে, তারাই যথেষ্ট। এবং এছাড়া তো সার্বিকভাবে আমাদের র্যাব, বিজিবি, পুলিশের আর্মড ফোর্স আছে, আমাদের আনসার বাহিনী আছে। তারা তো সারাক্ষণই আমাদের গোয়েন্দারা আছেন, তারা সবসময় গোপনে খবর রাখছে। আগামী 8 মে প্রথম ধাপে দেশের 152 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কঠোর। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।
বগুড়া 1 আসনের অন্তর্ভুক্ত 2 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের সংসদ সদস্যের ছেলে ও ভাই। আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে তোয়াক্কা না করে নির্বাচনে মামা ভাগ্নে অংশ নেওয়ার দলে অন্য প্রার্থীরা তুলেছেন সমালোচনার ঝড়। একই সঙ্গে নির্বাচনকে প্রভাবিত করার শঙ্কাও প্রকাশ করছেন। দরজায় কড়া নাড়ছে ষষ্ঠ উপজেলা নির্বাচন। প্রথম ধাপে সারা দেশে 152টি উপজেলার মধ্যে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলায় ভোট গ্রহণ হবে 8 মে। হাতে সময় কম, তাই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচন গ্রহণযোগ্য করতে উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত আসে আওয়ামী লীগের পক্ষ থেকে। একই সঙ্গে নৌকার এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে দেয়া হয় কঠোর নির্দেশনা। তবে সেই নির্দেশনা তোয়াক্কা না করে চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া 1 আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। সারিয়াকান্দিতে এমপি পুত্র সাখাওয়াত হোসেন সচল আর সোনাতলায় এমপির ভাই ও পরিষদের সদস্য সাবেক চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ, নিজের ছেলে আর ভাইকে জেতাতে কৌশলে প্রভাব খাটাচ্ছেন এমপি শাহাদারা মান্নান। ওনার বোন এমপি হওয়ার সুবাদে বিভিন্নভাবে ভয় ভীতি যে চালিয়ে যাচ্ছে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা আমার পক্ষে যদি না আসো, আমাকে যদি ভোট না দাও, ভোটের পর দিন 9 তারিখে এমনকি 8 তারিখ রাতের বেলা তোমাদের বাড়িঘর পুড়ে দেওয়া হবে। এমপি নিজেই বলতেছে যে ডেকে নিয়ে অন্তর ঘরের মধ্যে নিয়ে বা তার বাসাতে নিয়ে অন্তর বলতেছে যে তোমরা ভেবে দেখো, আমি 5 বছর করলে এমপি আছি, তোমরা কি করবা, যদি আমার সাথে থাকো ভালো, আর আমার সাথে যদি না থাকো তাহলে তোমাদের প্রতি আচরণ আমার এইরকমই হবে। এ বিষয়ে কথা বলতে জাতীয় তথ্য বাতায়নে দেয়া নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এমপি শাহাদারা মান্নানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সশরীরে হাজির হলেও ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান ছেলে সাখাওয়াত হোসেন সজল। তবে এমপির ভাই মিনহাদুজ্জামান লিটন বলছেন, দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। বিং এ ক্যান্ডিডেট, দ্য সিটিজেন অফ বাংলাদেশ, সেখানে কোনো ইম্বার্গো নাই, কে কার আত্মীয় কে কার আত্মীয় না। ইভেন নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে এমপির ছেলে ও ভাইকে প্রার্থিতা প্রত্যাহার করতে বলা হলেও তা মানেননি বলে জানান জেলা আওয়ামী লীগের নেতারা। সারিয়াকান্দিতে 5 জন, সোনাতলায় 2 জন ও গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 4 জন প্রার্থী। সময় সংবাদ, বগুড়া। জমিতে ধান পেকে নষ্ট হলেও কাটতে পারছেন না কৃষক। খেতে গেলেই বাধা দিচ্ছে প্রতিপক্ষের লোকজন। মাদারীপুরে রাধিকা হালদার হত্যা মামলার বাদীপক্ষের বিরুদ্ধে ধান কাটতে না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খেতেই নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা ধান। সঞ্জয় কর্মকারের অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। জমিতে ধান পেকে নষ্ট হচ্ছে, প্রচন্ড রোদে পুড়েও যাচ্ছে। ধান কাটতে না পারায় জমিতেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার। এই দৃশ্য মাদারীপুর সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার। রাধিকা হালদার হত্যাকাণ্ডের জেরে বাড়ি ছাড়া আসামি পক্ষ। কয়েকশো বিঘা জমিতে চলতি মৌসুমে বোরো ধান পেকে নষ্ট হচ্ছে। প্রচন্ড রোদে পুড়ে ঝরে পড়ছে ধানের দানা। নারীরা ধান কাটতে গেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানোর অভিযোগ বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। এমনকি শ্রমিক দিয়েও ধান কাটতে গেলে আসছে একের পর এক বাধা। এতে দিশেহারা কৃষকের পরিবার। ধান কাটতে আমাকে ধাওয়া দেয়, লাঠি সঙ্গে নিয়ে মারতে হে আর মুহে যা হে কয়। সব ধান পাইকে গেছে, তারা আমাদের ধান দাইতে দিতেছে না। এই ধান যদি আমরা না দিয়ে উঠাইতে পারি তাহলে তো আমরা না খাইয়ে মারা যাব। ছেলে মেয়ে আমাকে ভাতের জন্য আমাকে ধরে কান্দাকাটি করে, কিভাবে আমরা খাবার দেবো সামনে, আমাকে তো সেই সুযোগ নাই। লোকের অধিকাংশ ধান পেকে গেছে, ধান তো কাছে বাদীপক্ষ থেকে কাটতে দিতেছে না। যারা আসামি আছে হ্যাঁ ধান কাটতে দেয় না। আসামি পক্ষকে শিক্ষা দিতেই জমিতে ধান কাটতে বাধা দেয়া হচ্ছে বলে দাবি বাদীপক্ষের লোকজনের। ধান কাটতে দেওয়া হয় নাই কারণ একটু বাধা সৃষ্টি হয়েছে, তারা গালিগালাজ করে, এই করে, এটা করবে না ওইটা করবে, তাদের নানান তাদের উৎসাহ। ধান হারা কাট গুড়াবে লোক দিয়ে, ঠিক আছে, হ্যাঁ তো নাম দেবে যে এই আলদারাই আমাকে ধান কাট নিয়ে গেছে। এদিকে জমিতে থাকা পাকা ধান ঘরে তুলতে সব ধরনের সহযোগিতার কথা জানায় পুলিশ। যার যে অপরাধ তার সাজা সে পাবে,
কিন্তু এই জন্য তার জমি ধান কাটতে দিবে না, এটা আরেকটা অপরাধ। সুতরাং এই অপরাধ সংগঠিত হতে দেওয়া যাবে না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অসাধু চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের অনিয়ম ঠেকানো যাচ্ছে না। দুর্নীতিবাজরা চাকরিচ্যুত হলেও ফের জড়িয়ে পড়েন অন্য অপরাধে। র্যাবের অভিযানে নারীসহ 24 দালাল আটকের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বরিশাল নদীবন্দর কিংবা নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল দিয়ে প্রতিদিনই বিভাগের 6 জেলা থেকে রোগীরা আসেন, আর এই জায়গাগুলোতেই ওত পেতে থাকে রোগী ধরার দালাল চক্র। টার্গেট করে রোগীকে নিয়ে যায় ভুয়া ডাক্তার ও নাম সর্বস্ব ডায়াগনস্টিক ল্যাবে। দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে এই চক্রের বড় আস্তানা। মঙ্গলবার সেই আস্তানায় হানা দেয় র্যাব। রোগীদের হয়রানি, জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেয়া, ভুয়া ডাক্তার, প্যাথোলজি ল্যাবে নেবার অভিযোগে 24 দালালকে গ্রেফতার করে র্যাব 8-এর একটি দল। অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন। তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে, এবং তারা বর্তমানে হচ্ছে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছেন। গ্রেফতার 24 দালালের মধ্যে 3 জন নানা অনিয়ম দুর্নীতির দায়ে হাসপাতালের চাকরিচ্যুত কর্মচারী। রোগী হয়রানির অভিযোগ উঠেছে হাসপাতালটির কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মকর্তার বিরুদ্ধেও। একটা অ্যাম্বুলেন্সের জন্য আপনার টাকা চাই আপনার 10,000, 15,000, 20,000 পর্যন্ত। মহল থেকে সাহায্য না পেলে তো এরা করতে পারে না। এ নিয়ে কর্তৃপক্ষের গতানুগতিক জবাব, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যারা জড়িত আছে, যে ব্যক্তি হোক, আমরা তাকে আইনে আওতায় এনে অবশ্যই শাস্তির ব্যবস্থা করব। 24 দালালকে আটকের পর মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি আইএনসির পঞ্চম সম্মেলনে এ বিষয়ে একটি বৈশ্বিক চুক্তি করার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে অটোয়ায় শেষ হলো জাতিসংঘ আয়োজিত ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন কমিটির 4র্থ বৈঠক। এবারের বৈঠকে উজান হতে আসা প্লাস্টিক দূষণের মাধ্যমে বাংলাদেশের নদীসমূহ ও বঙ্গোপসাগরের দূষণ প্রতিরোধে বিশেষ কর্মসূচি রাখতে সম্মেলনে যে জোরালো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ, সেটি মূল এজেন্ডায় যুক্ত করা হয়েছে। কানাডার অটোয়া থেকে প্রসূন আশিসের রিপোর্ট। পলিথিন ও প্লাস্টিকজাত পণ্যসহ বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে দেশের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে। এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2022-এর তথ্য অনুযায়ী বৈশ্বিক মোট প্লাস্টিক দূষণের 2.4% হয় বাংলাদেশে। পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যেও বাংলাদেশের অবস্থান 4র্থ। বেসরকারি সংস্থার তথ্য মতে বিশ্বে প্রতি মিনিটে প্রায় 5 লাখ প্লাস্টিক বোতল বিক্রি হয়, আর ঢাকা শহরে প্রতিদিন প্রায় 1.5 কোটি পলিথিন ব্যাগ পরিত্যক্ত হয়। এভাবে প্রায় 300 রকমের প্লাস্টিক পণ্য পুকুর, ডোবা, নদীনালা ও সাগরে গিয়ে জমা হয়। সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন বছরে 80 লাখ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে গিয়ে পড়ে। খাদ্যচক্রের মাধ্যমে প্রতিদিন প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা মানুষের দেহে প্রবেশ করায় দেখা দেয় নানা ধরনের জটিল রোগ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার ও ক্ষতিকর প্রভাব কমিয়ে আনতে একটি আন্তর্জাতিক চুক্তি করার লক্ষ্যে সোমবার কানাডার রাজধানী অটোয়ায় হয় জাতিসংঘের সপ্তাহব্যাপী পরিবেশ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেন জাতিসংঘের সদস্যভুক্ত 192টি দেশের সরকারি প্রতিনিধি। এ সময় বাংলাদেশের প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি নদী ও সমুদ্র রক্ষায় বিশেষ কর্মসূচির পদক্ষেপ নেয়ার আহ্বান জানান অংশগ্রহণকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। বাংলাদেশ যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নেগোসিয়েশনের দিকে আমরা ইন্টারসেশনাল যে ওয়ার্ক হবে বা ওয়ার্কিং গ্রুপ হবে সেই ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশ কাজ করার জন্য আমরা অধীর আগ্রহী। এদিকে দূষণ কমাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি সহ দেশে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি নিশ্চিতে কাজ করার উপর জোর দেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে বাংলাদেশ একটা সাস্টেনেবল যে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে যেতে পারবে এবং একটা জাস্ট ট্রানজিশন এই যে সেক্টরের ভিতর যে সমস্ত আমাদের ওয়েস্ট পিকার থেকে শুরু করে প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেখানে প্লাস্টিকের যে ক্ষতিকারক যে প্রভাবগুলো সেগুলোকে কমিয়ে আনা এবং সহনশীল মাত্রা এনে প্লাস্টিককে নিয়ন্ত্রণ করা। প্লাস্টিকের দূষণ কমাতে নিজ নিজ দেশের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানায় জাতিসংঘ। প্লাস্টিক দূষণের কারণে কৃষিজমি, নদ নদী এবং সামুদ্রিক দূষণের পাশাপাশি সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের দরকার সমন্বিত উদ্যোগ নেওয়া। অটোয়া থেকে প্রসূন আশিস, সময় সংবাদ, কানাডা।
জাটকা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে জাল নৌকা নিয়ে নদীতে নেমে পড়েছেন জেলেরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদীতে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেটি গত মধ্যরাতে কেটে গেছে। 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেটি গত মধ্যরাতে উঠে গেছে, অর্থাৎ একটি দুর্গম এলাকা এবং নদীর খুব মাছ, জেলেরা মাছ শিকারে ব্যস্ত। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের মেঘনা নদীর ইব্রাহিমপুর এলাকায়। এটি একবারে মেঘনার একটি দুর্গম এলাকা এবং নদীর খুব মাঝখানে আছে। আমি যদি আমার সহকর্মীকে বলি যে একটু দেখানোর জন্য যে জেলেরা কিন্তু এখন আনন্দের সঙ্গে তারা জাল টানছেন এবং এর মধ্যে আমি যদি জেলেদের কথা বলি যে তারা আসলে ভোর থেকে নদীতে নেমে পড়েছেন, যেহেতু গত মধ্যরাত থেকে যদিও নিষেধাজ্ঞা উঠে গেছে, কিন্তু এর মধ্যে নদী বেশ উত্তাল থাকায় রাতের বেলা অনেক জেলে কিন্তু নদীতে নামতে পারেননি, যে কারণে তারা ভোর থেকে নদীতে অবস্থান করছেন। এবং এই যে আমি দেখাচ্ছি, আমি যদি একজন জেলে ভাইকে দেখাই যে আপনারা এই কয়েকটা ইলিশ পেয়েছেন, ইলিশগুলো যদি একটু দেখাই, আমি একটু ভাইকে বলবো যে এর মধ্যে জালে বেশ কয়েকটি ইলিশ ধরা পড়েছে এবং আমি আমার সহকর্মীকে বলবো যে ইলিশগুলো একটু দেখানোর জন্য যে 1 কেজি বা 1 কেজির বেশি এবং 1 কেজি চাইতে কম ওজনের ইলিশ এখন ধরা মিলছে এবং একবারে তরতাজা চকচকে ইলিশ। আমি যদি নিজের হাতে একটু দেখাতে চাই যে আসলে এটি চাঁদপুরের রূপালী ইলিশ, যে ইলিশের জন্য মানুষের একটা অপেক্ষা থাকে, সেই ইলিশ কিন্তু এখন জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা প্রত্যাশা করছেন যে আসলে এই ধরনের মাছ যদি তাদের জালে প্রতিনিয়তই ধরা পড়ে, অর্থাৎ নিষেধাজ্ঞার পর থেকেই তারা যে এখন নদীতে নামছেন, নদীতে মাছ শিকার করছেন, এই পরিস্থিতিতে যদি এমন মাছের যদি তাদের জালে ধরা পড়ে তাহলে আসলে তাদের যে বিগত দিনের যেই দুঃখ কষ্ট, ধার দেনা এবং ঋণের কিস্তির যে একটা চাপ ছিল, সেটি আসলে সেই ধকলটি তারা খুব সহজে কাটিয়ে উঠতে পারবেন। এই যে জেলেরা আছেন আসলে তাদের মধ্যে আনন্দ আছে, কারণ এরকম তারা মাছ চান, অর্থাৎ শুধু যে ইলিশ তা নয়, ইলিশের সঙ্গে কিন্তু অন্যান্য মাছও ধরা পড়ছে। আমি একজন জেলে ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, একটু 2 মাস তো আপনারা অনেক কষ্ট করেছেন, এখন তো দেখা যাচ্ছে যে প্রমাণ সাইজ ইলিশ ধরা পড়ছে, তো এটা আপনাদের কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের কাছে ভালো লাগছে, মানে ইলিশ একদম কম নদীতে। আমরা যে 10 জন মানুষ নদীতে আসছি, আমাদের ওই নাস্তার টাকাও এখন আয় নাই, মাছ অনেক কমে গেছে, কারণ মাছ যখন সিজন তখন অভিযান ছিল, আমরা করতে পারি নাই, আমাগুলো বড় জাল, এখানে আমরা অভিযান মানছি। আসলে হ্যাঁ, জেলেদের অনেক কষ্ট আছে। তার একটি কথা হলো যে তারা একটা নৌকাতে 8 থেকে 10 জন জেলে থাকেন, একজন মহাজন থাকেন এবং এখানে তাদের যে পুঁজি, অর্থাৎ জাল নৌকা মিলিয়ে 3 থেকে 5 লাখ টাকা প্রতিটি নৌকায় তাদের বিনিয়োগ হয়। সে তার বিপরীতে কিন্তু আসলে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাচ্ছেন না, যদিও আজকে শুরু দিন। আসলে সেই প্রত্যাশা এখন আমরা করতে পারি যে আসলে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে এবং তাদের যে ধার দেনা এবং তাদের যে দুঃখ কষ্ট সেটি তারা গুছিয়ে উঠতে পারবে। আরেকটি কথা জানিয়ে রাখি যে অন্যবারের চাইতে এবারে যে জাটকা সংরক্ষণ যে অভিযানটি আছে সেটি আসলে ব্যাপকভাবে সংরক্ষণ করা সম্ভব হয়েছে, এই কারণে যে এবারে জেলেরা কিন্তু বেশ মেনে চলেছেন নদীতে এবং তারা চেষ্টা করেছেন যে জাটকা যদি সংরক্ষণ হয় তাহলে আসলে ইলিশ রক্ষা পাবে। আমার সহকর্মীকে বলবো যে আমাকে একটু তুলে আনার জন্য, কারণ আমরা এই পর্যন্ত ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনা ইলিশ ধরা যে মহোৎসব, 2 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে শুরু দিনের সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের মেঘনা নদী থেকে। সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল কাঁটা খাল পুনর্খনন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। তবে সেই খাল খননের মাটি এখন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। খননের সব মাটি ফেলা হচ্ছে ব্যক্তিগত জমির ফসলের ওপর, এতে মাটিতে চাপা পড়ে নষ্ট হচ্ছে ফসল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের 70 আলতাফ হোসেন। কুন্দইল কাটাখালের পাশে তার ফসলি জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশায় ছিলেন তিনি, কিন্তু স্বপ্নের ফসল ঘরে তোলার আগেই তার যেন আশায় গুড়ে বালি। খাল খননের মাটিতে চাপা পড়ে পচে নষ্ট হয়ে গেছে সোনার ফসল। চাপা পড়া ফসল থেকে মাটি সরিয়ে বারবার সেগুলোই দেখাচ্ছিলেন আলতাফ। 1 মাস পরে ধান আমরা পাইলাম নি,
কিন্তু ধান গোটাল মাটির তলে ফেলা দিয়ে একবারে আমার সব বলস করে ফেলাছে। একই অবস্থা ওই এলাকার অধিকাংশ কৃষকের। 2023-24 অর্থ বছরে সারা দেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প IPCP এর আওতায় জেলার তাড়াশ উপজেলার বিন্নাবাড়ি, আমতলা, কাটাখাল থেকে কুন্দইল ব্রিজ পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার খাল পুনর্খননের কাজ শুরু করে স্থানীয় প্রকৌশল বিভাগ। খালের পানি দিয়ে জমিতে সেচ দেয়া, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করে ফসলের ফলন বৃদ্ধি সহ নানা পরিকল্পনা নিয়ে করা হয় এই প্রকল্প। তবে খননের মাটি পাশের ফসলের জমির উপর রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। 10 বিঘা ভূমির ভিতরে 2 বিঘা ভূমি একবারে মাটির তলে পড়ে গেছে। নদী খনন করতে করতে এখন মাপ দিয়ে এসে কৃষকের জমির মধ্যে 15-20 হাত করে এপারও খাল বাদ দিয়ে জমির মধ্যে ফেলাচ্ছে, ওপারও কৃষকের খাল বাদ দিয়ে জমির মধ্যে ফেলাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গিয়ে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী। দেন আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস। একটা জায়গায় যদি আপনি পুকুর খনন করতে চান, সে জায়গায় মাটি তুলতে হবে না, সে মাটিটা নিয়ে তো আরেক জায়গায় রাখবেন। সে জায়গায় তার মানে ঠিক এ জায়গায় গর্ত করতেছেন, ও জায়গায় উঁচা করতেছেন। 14টি রেফারেন্স বেড ব্লক ও 14টি টেম্পোরারি বেঞ্চমার্ক সহ প্রায় 2.5 কিলোমিটার এই খাল খনন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1,96,25,000 টাকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। তীব্র তাপপ্রবাহে লোকসানের মুখে গাজীপুরে লক্ষাধিক খামারি। প্রায় প্রতিদিনই মারা যাচ্ছে শত শত হাঁস, মুরগি ও মাছ। এতে অর্ধেকে নেমে এসেছে ডিম ও দুধের উৎপাদন। এই অবস্থায় জেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন তাপপ্রবাহে গত 1 মাসে ক্ষতির চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে। খামারিদের লোকসান এড়াতে সরকারের সহায়তা চান তারা। এপ্রিল জুড়ে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, প্রাণীকুলেও নেই স্বস্তি। গাজীপুরে প্রতিদিনই মারা যাচ্ছে খামারের শত শত হাঁস, মুরগি। অর্ধেকে নেমেছে ডিম ও দুধের উৎপাদনও। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে গাজীপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে গত 1 মাসে খামারগুলোর ক্ষতির পরিমাণ তুলে ধরে। এ সময় জেলাতে প্রায় লক্ষাধিক খামারির 500 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু উৎপাদন খুব কমে যাচ্ছে। সুতরাং আমরা খামাররা অলমোস্ট পথে বসে যাচ্ছি। 25 থেকে 30 হাজার খামারি আছে। আমি অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি, সবারই একই অবস্থা। সো আমাদের ধারণা কমপক্ষে 500 কোটি টাকা এর ঊর্ধ্বে ক্ষতি হয়ে গিয়েছে এই 1 মাসে। তাপপ্রবাহের কারণে পথে বসে যাচ্ছে জেলার খামারিরা। অনেকেই ব্যাংক লোন নিয়ে বিপাকে পড়েছেন। এ অবস্থায় ব্যাংক সুদ মওকুফের দাবিও জানানো হয়। আমরা চাই যে আমাদের এই লোনগুলো যেগুলো আছে, এটার ইন্টারেস্ট যেটা সুদটা আছে, এটা যেন সরল সুদে মওকুফ করে দেওয়া হয়। আর আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত, যাদের মানে লাইভ স্টকের পশুগুলো মারা যাচ্ছে, খামারগুলো টিকে থাকবে না, তাদেরকে চিহ্নিত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাদেরকে যদি আবার সহজ শর্তে লোন দেওয়া যায়। জেলায় নিবন্ধিত ডেইরি ফার্মের সংখ্যা 25 থেকে 30 হাজার, মুরগির খামার রয়েছে 50 থেকে 55 হাজার, আর মাছের খামার রয়েছে 10 থেকে 15 হাজার। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। শেরপুর সীমান্তে হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকরা। কষ্টের ফসল অকালে ঘুরে তুলতে বাধ্য হওয়ায় লোকসানে তারা। বনের ভেতর জরুরি ভিত্তিতে হাতির পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবি চাষিদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবি নিয়ে রিপোর্ট। মনের আনন্দে ধানের ক্ষেত খেয়ে সাবার করে বন্য হাতির দল। বছরের পর বছর বিশালাকার প্রাণীগুলোর সঙ্গে যুদ্ধ করে টিকে আছে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্তে বাস করা মানুষগুলো। দল বেঁধে ঢাকঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়েও ক্ষুধার্ত হাতির কবল থেকে রক্ষা করা যাচ্ছে না কৃষকের ঘাম ঝরানো ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় ফসল নিয়ে বিপাকে চাষিরা। তাই বাধ্য হয়ে কাঁচা পাকা ধান কেটে ঘরে তুলছেন তারা। এতে আশানুরূপ ফলন না পাওয়ায় আর্থিক লোকসানে কৃষক। বনের ভেতর জরুরি ভিত্তিতে হাতির পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবি তাদের। আমরা তো হাতির এলাকা বড় কষ্টে আছি, কাঁচা ধান কাটতেছি, কাঁচা ফসল কাটার লাগে, তার পাশে আম কাটা লাসি খায় ফেলা, ভেঙে ফেলা, তারপর বাড়ি ঘর নষ্ট করে। আমাদের ক্ষেত খায় শেষ করতেছে, এজন্য আমরা তাড়াতাড়ি ধান কাঁচা ধান কাটতেছি এই শুদ্ধি। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাতির আক্রমণ থেকে রক্ষায় সীমান্ত জুড়ে হাতির অপছন্দের ফসল ফলানো। আর বন বিভাগ বলছে সোলার ফেন্সিং সহ হাতির অভয়ারণ্য সৃষ্টির প্রক্রিয়া চলমান। এটি বাস্তবায়ন হলে হাতির আক্রমণ কমে আসবে। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যে এইসব সীমান্ত এলাকায় যেহেতু হাতির আক্রমণ হচ্ছে, সেহেতু সেসব এলাকায় ধান আবাদ না করে অন্যান্য কাটা জাতীয় যেসব ফসল, সেসব ফসল আবাদ
করার জন্য। হাতির অভয়ারণ্যের প্রস্তাব এবং সোলার ফেন্সিং এর প্রস্তাব আমরা ইতিমধ্যেই প্রেরণ করেছি। মনে হয় অতি দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের মাঝে হাতি এবং মানুষের মাঝে এই দ্বন্দ্বটা থাকবে না আশা করি। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে শেরপুরের সীমান্তে স্থানীয়দের হাতে 26টি হাতির প্রাণ গেছে, আর হাতির আক্রমণে মৃত্যু হয়েছে 25 জন কৃষকের। সময় সংবাদ, শেরপুর। যে কোনো সুউচ্চ ভবন বেয়ে অনায়াসে উঠে যাওয়ার অভিজ্ঞতা আছে তাদের। 6 থেকে 8 ইঞ্চি ফাঁকা জায়গা পেলেই প্রবেশ করতে পারেন বাসার ভেতরে। রাজধানীর ডেমরা ও গ্যান্ডারিয়ায় আলাদা দুটি চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে আজব 2 চোরের সন্ধান পেয়েছে পুলিশ। এদের মধ্যে চুরি করা টাকায় একজন গিয়েছিলেন পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে, আরেকজন কিনেছেন বাসার জন্য ফ্রিজ, টিভি। আর পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করতে বাসায় বসিয়েছেন উন্নত মানের সিসি ক্যামেরা। বুলবুল রেজার রিপোর্ট। রাজধানীর ডেমরার মাথুয়াল এলাকার 9 তলায় ভবনটির 7ম তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা গোলাম রাব্বানি 23 এপ্রিল গ্রামের বাড়ি থেকে ফিরে দেখতে পান আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো। চুরি হয়ে গেছে নগদ টাকা, কয়েকটি দেশের মুদ্রা, স্বর্ণালংকার সহ 30 থেকে 35 লাখ টাকার মূল্যবান সামগ্রী। তবে অবাক করা বিষয়, ঘরের দরজা জানালা সবই আছে অক্ষত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ নিশ্চিত হয় চোর ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছিল রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে। 11x8 ইঞ্চি এই ভেন্টিলেটর দিয়েই প্রবেশ করেছিল চোর। চুরি শেষে বের হয়েছিল একই জায়গা দিয়ে। অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির সেই চোর ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ থেকে নিজেকে আড়াল করতে ব্যবহার করেছিল ভিন্ন রাস্তা। দুটি ভবনের মাঝখানের এই ফাঁকা জায়গা দিয়ে সে উঠে যায় 6 তলা পর্যন্ত। আর এসব তথ্য বেরিয়ে এসছে চুরির ঘটনায় জড়িত একমাত্র সেই চোরকে গ্রেফতারের পর। সে তার মামার সাথে শেয়ার করতেছিল যে আল্লাহ মুখ ফিরিয়ে তাকিয়েছেন, এক কাজ দিয়েই অনেক দিন চলা যাবে। সে ইতিপূর্বে আরও 5 থেকে 6টি চুরির মামলার আসামি। সাইজ অত্যন্ত শর্ট এবং সে 6 থেকে 11 ইঞ্চি জায়গা হলেই সে ঢুকে যেতে পারে। রেলওয়েতে চাকরি দেওয়ার নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাজশাহীর একটি চক্র। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে মেজর পরিচয় দিয়ে এ প্রতারণা করা হয়। সম্প্রতি রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানার 5 জনকে আসামি করে একটি মামলা করা হলে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। হাবিবুর রহমান পাপুর ছবিতে সাইফুর রহমান রকির প্রতিবেদন। মুঠোফোনের ভিডিওতে তহিদুল ইসলাম শুভ নামের এক ব্যক্তিকে দেখা যাচ্ছে টাকা গুনতে। সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে রেলওয়েতে চাকরি দেওয়ার নামে এই ব্যক্তি 20 জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 3 কোটি টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকায় রেল ভবনে কর্মরত অর্থ বিভাগের যুগ্ম মহাপরিচালক নজরুল ইসলাম অনলাইনে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেন। সে অনুযায়ী রাজশাহী থেকে আবেদন করেন চাকরি প্রত্যাশীরা। এসব চাকরি প্রত্যাশীদের ঢাকায় নিজ দপ্তরে লোক দেখানো লিখিত ও মৌখিক পরীক্ষা নেন নজরুল। চাকরি পেতে ভুয়া মেজর তহিদুল ইসলাম শুভ ও তার স্ত্রী ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া মুক্তা পারভিনের সাথে যোগাযোগ করতে বলেন। কৌশলে তারা চাকরি দেওয়ার নামে 3 কোটি টাকা হাতিয়ে নেয়। পরে তাদের ভুয়া নিয়োগপত্র দিয়ে বিভিন্ন জেলায় পোস্টিং দেয়া হয়। 3 মাস চাকরি করার পরও কোনো বেতন না পাওয়ায় সন্দেহ হয় ভুক্তভোগীদের। এরপর খোঁজখবর নিলে প্রতারিত হওয়ার ঘটনা বুঝতে পারেন তারা। নজরুল সাহেব আমাদেরকে হলো যে টোটাল নিয়োগপত্র উনি প্রদান করে, এমনকি আমার ইন্টারভিউ উনি নেয় ওনার রুমে। সে বলে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে মাস্টার বলে 2 বছর নিয়োগ দেখাবে, দেখানোর পর প্রজ্ঞাপন একটা জারি হবে, ওই জারির মাধ্যমে আমি তোমাদেরকে নিয়োগ দেব। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা পাঠায় যে তোমাদের পোস্টিং এখন পাকশিতে না, এখন চিটাগাঙ্গে। আমি 12 লক্ষ টাকা দিয়েছি, 1 বিঘা জমি বিক্রিকে আমি টাকা চাই। এরপর থেকে ভুয়া মেজর শুভর সঙ্গে যোগাযোগ করতে না পারলেও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা নজরুল ইসলাম চাকরি প্রত্যাশীদের মাথাপিছু 1 লাখ টাকা করে দেওয়ার আশ্বাস দেন, যার একটি কথোপকথনের অডিও রেকর্ড এসেছে সময় সংবাদের হাতে। অথচ তাদের কাছ থেকে নেওয়া হয়েছে 15 থেকে 22 লাখ টাকা। এ ঘটনায় রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় 5 জনকে আসামি করে 3টি মামলা করেছেন ভুক্তভোগীরা। তারা চাকরি করছে, বেতন পাইছে, চাকরি চলে গেছে, তাদের জন্য আমি পার হেড 1 লাখ টাকা করে আমি কম্পেনসেশন দিয়ে দিচ্ছি ভাই আমার চাকরির সাথে। মামলার পর শুভর স্ত্রী মুক্তা সহ এই চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় পুলিশ। যে লোকগুলো তাদের দ্বারা শিকার হয়েছে তাদের টাকা আদায় করে দেয়া বা এই মামলার মাধ্যমে সেই সুবিধাটাও কতদূর দেয়া যাবে সেটা আমাদের আসলে এটা আদালতের বিষয়। আদালতের সিদ্ধান্ত পেলে তখন আমরা সেই ব্যবস্থা নিতে পারব। এ বিষয়ে জানতে রেলওয়ের অর্থ বিভাগের যুগ্ম মহাপরিচালক নজরুল ইসলাম ও ভুয়া মেজর পরিচয় দেয়া শুভর মুঠোফোনে কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রশস্ত সড়ক প্রজাপতিবাতি,
দুয়ে মিলে দৃষ্টিনন্দন হওয়ায় ভিন্ন মাত্রা পেয়েছিল রাজশাহী নগরীর বিল-শিমলা কাশিয়াডাঙ্গা সড়ক। সেই সড়কটিতে 2টি ওভারপাস নির্মাণে বড় বড় গর্ত করে চলছে কর্মযজ্ঞ। বাড়তির অর্ধেকই করা হয়েছে অপসারণ। নগরীতে 5টি রেল ক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ করছে সিটি কর্পোরেশন। নগরবিদদের ভাষ্য, মহাপরিকল্পনা করে একসঙ্গে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হলে কমতো অর্থের অপচয়। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। দিনে প্রশস্ত সড়কে প্রশান্তির চলাচল, রাতে প্রজাপতি সড়কবাতির ঝলমলে আলো। এতে 2021 সালে ভিন্ন মাত্রা পায় রাজশাহী নগরীর বিল-শিমলা কাশিয়াডাঙ্গা সড়ক। সে সময় 5 কোটি টাকা ব্যয়ে 174টি পোলে 348টি এলইডি বাল্ব লাগায় নগর কর্তৃপক্ষ। উদ্বোধনের 49 দিনের মাথায় ঝড়ে 85টি পোল ক্ষতিগ্রস্ত হলে ঠিকাদারি প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিং মেরামত করে। সড়কটির নতুন বিল-শিমলা ও হরগ্রাম নতুন পাড়ায় রেল ক্রসিংয়ে নির্মিত হচ্ছে ফ্লাইওভার। আর এ কারণে ভেঙে ফেলা হয়েছে সড়কের ডিভাইডার, বসানো হচ্ছে পাইল, খুলে নেওয়া হয়েছে 67টি বাতি। বিল-শিমলা ফ্লাইওভার নির্মাণ করছে রূপপুরের বালিশকাণ্ডে আলোচিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড এবং হরগ্রামে ডিএনকো লিমিটেড। একবার করলো আবার ভাঙলো, আবার করলো আবার ভাঙছে, খরচটা বেশি হয়েছে। এটা একবার করলে কম খরচ হতো, এখন হয়তো ডবল খরচ হয়েছে। নগরীর বন্ধগেট শহীদ কামারুজ্জামান চত্বরে আরও 3টি রেল ক্রসিংয়ে হচ্ছে ফ্লাইওভার। রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে 5টি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলবে বছর দুয়েক। একবার রাস্তা করেছেন সুন্দর করে, সেই রাস্তা আবার ভাঙছেন, আবার গড়ছেন। এর মধ্য দিয়ে কিন্তু জনগণের যে করের টাকাই কিন্তু যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন বলছে, নগরীতে বেড়েই চলেছে মানুষের সংখ্যা। নাগরিক সুবিধা বিবেচনায় 50 বছরের পরিকল্পনায় নেওয়া হয়েছে প্রকল্প। যখন রেলের ক্রসিংগুলোকে করতে যায়, এটা মানে ফ্লাইওভার করতে হয়েছে। কিন্তু ভবিষ্যতে আরও অন্য কোনো 50 বছর পর আরও নতুন কোনো যদি আসে, তখন হয়তো এটার হবে না। কিন্তু 50 বছর পর্যন্ত রাজশাহী শহরের মানুষ, যানবাহন বা ইত্যাদি, এটার আর কোনো সমস্যা হবে না। নগরবিদদের মতে, মহাপরিকল্পনা করে সড়ক বাতি এবং ওভারপাস নির্মিত হলে কমতো টাকার অপচয় ও নাগরিক ভোগান্তি। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা প্ল্যানিংয়ের সমস্যা। এই প্ল্যানিংটা যদি আগে করা হতো, বা আজকে ডিমান্ড আছে আমার, কিন্তু ডিমান্ড ফোরকাস্টিংটা হয়তো বা তাদের স্টাডিজে ছিল না। রাজশাহী নগরীতে নির্মাণাধীন সহ ফ্লাইওভারের সংখ্যা 7টি। ভদ্রামোড়ে আন্ডারপাস প্রকল্পের প্রস্তাবনা জমা রয়েছে মন্ত্রণালয়ে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হয় নানা ধরনের সুতা ও ফ্লেক্স। এগুলো দেশের বাজারে বিক্রি ছাড়াও রফতানি হচ্ছে বিদেশে। এ খাতে ভালো মুনাফা হওয়ায় গত কয়েক বছরে রাজশাহীতে গড়ে উঠেছে 30টির মতো কারখানা। উদ্যোক্তারা জানান, এ খাতে কোটি টাকার বাণিজ্য হলেও এখন বন্ধ হতে বসেছে অনেক প্রতিষ্ঠান। কারণ পাওয়া যাচ্ছে না কাঁচামাল হিসেবে পর্যাপ্ত পরিমাণ পরিত্যক্ত প্লাস্টিক বোতল। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। ভাগাড়ে আবর্জনার পাহাড়। সকাল থেকে রাত পর্যন্ত টোকাই বা ছিন্নমূল মানুষ সেখান থেকে সংগ্রহ করেন প্লাস্টিকের পানির বোতল সহ নানা বর্জ্য। তারপর সেগুলো বিক্রি করেন ভাঙড়ির দোকানে। কয়েক বছর আগেও ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য বেশি পরিমাণে মিললেও এখন চাহিদা বাড়ায় সেগুলো আগের মতো মেলে না, দাবি ছিন্নমূল মানুষ ও হকারদের। আগে ইনকাম হয়তো ঠিকই, যা দাম কম হইলো তাও একটু পাইতাম, কিন্তু এখন দাম বেশি, জিনিসটাই পাওয়া যাচ্ছে না। বাজারে কুড়াইছে, সিটি কর্পোরেশনের লেবাররা কুড়াইছে, যাই যেমন পাচ্ছে তাই তেমন কুড়াইছে, লাস্টে গায়ে ভাগাড়ে আসছে। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল কিনে নেয় রিসাইকেলিং প্রতিষ্ঠানগুলো। শুরুতে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে করা হয় বাছাই, পরে পানিতে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে প্যাকেজিংয়ের পর পাঠানো হয় ফ্লেক্স তৈরির কারখানায়। ফ্লেক্স রপ্তানি হয় বিভিন্ন দেশে, কিছু সরবরাহ করা হয় স্থানীয় সুতা ও দড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে। কিনতে গেলে মাল পাইছে না, বলছে যে আরো 1 টাকা বেশি দাও, দিলে দিব আর নালে দিব না। 5 বছর আগে আমরা যেভাবে পাইতাম, এবছর ধরেন আমরা সেভাবে মাল পাচ্ছি না। গত কয়েক বছরে ভালো মুনাফা, কর্মসংস্থান, পরিবেশের জন্য সহায়ক হওয়ায় এ শিল্পকে কেন্দ্র করে রাজশাহীতে গড়ে ওঠে 30টির মতো কারখানা। উদ্যোক্তাদের দাবি, কাঁচামাল হিসেবে পর্যাপ্ত প্লাস্টিক বর্জ্যের অভাবে এরই মধ্যে বন্ধ হয়েছে বেশ কয়েকটি কারখানা। অন্যান্য বছর আপনার এই চাতাল পর্যন্ত চলে আসে উঁচু হয়ে।
কাঁচামাল না পাওয়ার তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পরিত্যক্ত প্লাস্টিক থেকে ফ্লেক্স ও ফেব্রিক পণ্য উৎপাদনে 6 থেকে 7টি প্রতিষ্ঠান বড় বিনিয়োগ করেছে। তাদের চাহিদা বেশি হওয়ায় স্থানীয় পর্যায়ের প্রতিষ্ঠানগুলো কাঁচামাল সংকটে পড়েছে। চায়না প্রতিষ্ঠান অনেকগুলো ফ্যাক্টরি করছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই বোতলের চাহিদা, ক্রাইসিসটা এই জন্যই কিন্তু সৃষ্টি হয়েছে। তো আমরা গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো যে এই অঞ্চলের যে রিসাইকেলিং করা, সেটার একটা পার্সেন্টেজ যেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পওয়ালারা গুলোতে 33 থেকে 62 টাকা পর্যন্ত প্রতি কেজি পরিত্যক্ত প্লাস্টিক ও পানির বোতল বিক্রি হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের করা গবেষণা তথ্য মতে দেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র 36% রিসাইকেল করা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 37 বছরেও সম্প্রসারণ করা হয়নি নাটোর বেসিক শিল্পনগরী। নতুন করে প্রায় 500 আবেদন জমা হয়েছে প্লট বরাদ্দের জন্য। এ সংকট সমাধান না করে সিংড়া উপজেলায় আরেকটি শিল্পনগরী স্থাপনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এতে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বেসিক শিল্পনগরী সম্প্রসারণের আশ্বাস জেলা প্রশাসনের। আল মামুনের পাঠানো তথ্য রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। 1987 সালে নাটোর সদর উপজেলার দত্তপাড়ায় 104টি প্লট নিয়ে যাত্রা শুরু করে নাটোর বিসিক। বর্তমানে 15.56 একর আয়তনের এই শিল্পনগরীতে 37টি কারখানায় উৎপাদন হচ্ছে বিভিন্ন পণ্য। বিসিক শিল্প এলাকায় পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় নতুন কারখানা স্থাপনে প্রায় 500 উদ্যোক্তা এরই মধ্যে আবেদন করেছেন। তবে জমি স্বল্পতায় প্লট দিতে পারছে না কর্তৃপক্ষ। বিসিকের ভিতরে জায়গা না থাকার কারণে আমাদের বাইরে জায়গা নিতে হচ্ছে এবং বাইরের জায়গাটাতে আমাদের বেসিক এরিয়ার ভিতরে চেয়ে অনেক বেশি খরচ। এছাড়া শিল্পনগরীর 37টি কারখানার উৎপাদন বাড়াতে দরকার নতুন জায়গা। এ কারণে অঞ্চলটি সম্প্রসারণ প্রয়োজন। তবে সংকট সমাধান না করেই সম্প্রতি সিংড়া উপজেলায় নতুন আরেকটি বেসিক শিল্পনগরী স্থাপনের নির্দেশনা দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এতে ক্ষোভ প্রকাশ করেছে সদর উপজেলার বেসিক শিল্প মালিক সমিতি। সারা বাংলাদেশে এখান থেকে পণ্য যাওয়া আসা বা কাঁচামাল নিয়ে আসা সম্ভব, আর সেটা একটা পকেট জায়গা। কি করে সেখানে 50 একর হয়, এটা আমাদের বোধগম্য নাই এবং এটা আমরা কড়া প্রতিবাদ করছি। সদর উপজেলায় জায়গা না থাকায় নতুন উদ্যোক্তাদের এখনই সহযোগিতা করা যাচ্ছে না বলে জানায় বিসিক কর্তৃপক্ষ। তবে এই অঞ্চলটিকে সম্প্রসারণের আশ্বাস জেলা প্রশাসনের। প্রায় 400-এর অধিক আমাদের এখানে আবেদন তারা দিয়েছেন, মৌখিকভাবেও যোগাযোগ করেছেন। এখানে যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। সরকার যদি বিবেচনা করে দুটি শিল্পনগরী নাটোরের কৃষিভিত্তিক যে শিল্প প্রতিষ্ঠার জন্য কাজে লাগে। সিংড়া উপজেলায় নতুন বেসিক শিল্পনগরীর আয়তন ধরা হয়েছে 50 একর। সময় সংবাদ, নাটোর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে আবাসিক হলও। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের 2টি কমিটি গঠন করা হবে। একটা শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে এবং অন্যটি 28 এপ্রিল যে ঘটনা ঘটেছে সে ঘটনা খতিয়ে দেখতে। দেশে ফিরল ভারতে পাচারের শিকার 20 নারী ও শিশু। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপল ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভালো কাজের প্রলোভনে তাদের বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার করে দালালরা। চোখে মুখে ঘরে ফেরার আনন্দ বলে দেয় বন্দি জীবন থেকে মুক্তির স্বাদ। কেউ প্রেমিকের প্রতারণা, কেউ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, আবার কেউ ভালো কাজের আশায় দালালের হাত ধরে পাড়ি জমায় ভারতে। তবে ভারতে গিয়ে বুঝতে পায় তারা সবাই নিজের অজান্তে বিক্রি হয়েছে দালালের হাতে। এমন পাচারের শিকার 20 নারী ও শিশুকে উদ্ধারের পর মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা। পাচারের শিকার এসব বাংলাদেশিদের এক একজনের জীবনে রয়েছে লোমহর্ষক কাহিনী। মেয়ে আরানি গেছিল, মেয়ে ফিরে পাইছি, অন্ত আমার আনন্দ। আমার অনেক ভালো লাগছে, ফিরে আসতে পেরেছে। আমি যেরকম ছিলাম ভাবতে পারিনি আমি ফিরতে পারবো। আমি একটা স্কুলে ডান্স শেখাতাম, তো ওখানকার একটা ভালো বন্ধু হয়েছে, তো ও বলেছে ভারতে আসলে আরো ভালো ডান্স শেখাতে পারবো। ওর কথা শুনে ভারতে আসতে গিয়েছিলাম, তারপর শুনি যে আমাকে বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হবে। জাস্টিস অ্যান্ড কেয়ার, রাইটস যশোর ও বাংলাদেশি মহিলা আইনজীবী সমিতি ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার সবসময়ই যারা নারী পাচারের শিকার তাদের ফিরে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং পাশাপাশি
যেন আর এরকম তারা পাচারের শিকার না হয় সেই ক্ষেত্রে সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং এই সচেতনতার কাজ চলছে। ফেরত আসা ২০ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১৭ জন নারী শিশু রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। মানিকগঞ্জে আনারসের আঁশ থেকে উৎপাদিত কাপড় ও জামদানি শাড়ি তৈরির কেন্দ্র পাইনাপল সিল্ক পরিদর্শন করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চর বেউথা এলাকায় পাইনাপল সিল্ক উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। কারখানার শ্রমিকদের সঙ্গে সার্বিক বিষয়ে কথা বলেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সালেহ মোহাম্মদ মোস্তফা কামাল ও জেলা প্রশাসক রেহেনা আক্তার উপস্থিত ছিলেন। আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $৯,০০০ জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার তাকে এই আদেশ দেন নিউ ইয়র্কের একটি আদালত। পাশাপাশি পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করলে তাকে জেলে যেতে হতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়। পর্ন তারকা স্টোরসি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছে ওই আদালতে। ফৌজদারি ঘুষ মামলার সাক্ষী এবং এর সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখার জন্য আদেশ জারি করেন আদালত। গেল ২৩ এপ্রিল আইনজীবীরা অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এই মামলার বিষয়ে কথা বলেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মিল মালিকদের কৃত্রিম সংকট তৈরির সুযোগে ভারতীয় চোলাই চিনির দখলে দেশের বাজার। মজুত করা পণ্য নিয়ে বেকায়দা ব্যবসায়ীরা বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন কম দামে। স্মরণকালের ভয়াবহ গরমের মধ্যেই গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ। কারখানায় ব্যাহত উৎপাদন, জমিতে দেয়া যাচ্ছে না সেচ, আমের ফলন বিপর্যয়ের আশঙ্কা। ভূ রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনলেও সরকারের দূরদর্শী সিদ্ধান্তের সুফল পাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে সালমান এফ রহমান। এবং আধুনিক যুগেও বসছে মানুষ বেচাকেনার হাট। খুলনায় বয়স, শক্তি, সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। আজও বাস্তবায়ন হয়নি শিশু শ্রম বন্ধের নির্দেশনা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ সোহার। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।